তেল ছাড়া মশলা ছাড়া বিফ রান্না যদি এত টেস্ট হয় তাহলে তেল মশলা ছাড়া রান্না করাই ভালো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আমি আজকে পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি বিফের কথাই বলছি। আর আজকে আমি তেল ছাড়া মশলা ছাড়া এই পাকিস্তানি পেশোয়ারি বিফটি রান্না করে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবিডি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথায় আছেন, কেমন আছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এদিকে আমরা সকলে ভালোই আছি। তো আজকে শেয়ার করতে যাচ্ছি পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি বিফ রান্নাটি। তো ঘরে যদি বিফ থাকে, আপনিও খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এবং অথেন্টিক উপায় তৈরি করে ফেলতে পারবেন পাকিস্তানের এই বিখ্যাত পেশোয়ারি বিফটি। আর এটি কিন্তু খুবই সহজ একটা রেসিপি, তো এই জন্যই দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটি। তো দেখুন কালার এবং টেক্সচার দেখুন কতটা সুন্দর এসেছে। এই তো দেখুন, এবং এখানে কিন্তু কোনো পরিমাণ তেল ইউজ করা হয় না। তারপর দেখুন তেলটা কি পরিমাণ তেল ভাসছে। তো যাই হোক, আর টেস্টের কথা তো নাই বললাম, আপনারা রান্না করে যখন খাবেন তখনই বুঝতে পারবেন আসলে খুবই সুস্বাদু হয় এই রান্নাটি। তো পেশোয়ারি বিফ রান্নার জন্য আমি এখানে এই তো হানিকম্বের একটা ভারী সাইজের কড়াই ইউজ করতেছি। তো যেহেতু এটা আমি দমে রান্না করব, তাই আমি এই ধরনের একটা ভারী সাইজের একটা কড়াই ইউজ করতেছি। তো আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকার ইউজ করে রান্না করতে পারেন। তো প্রথমে আমি যেহেতু এখানে কোনো তেল ইউজ করা হচ্ছে না, তো এখানে সামান্য পরিমাণ ঘি ইউজ করা যায়। তো আমি প্রথমেই 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচে কড়াইয়ের নিচের অংশটা প্রথম খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আমি প্রায় 2.5 থেকে 3 কেজি পরিমাণ গরু মাংস ইউজ করতেছি। তো এখানে পেশোয়ারি বিফে আসলে একটা গরুর সব ধরনের মাংস এখানে ব্যবহার করা হয়। আর যেহেতু তেল ইউজ করা হয় না, তো এখানে চর্বির পরিমাণটা একটু বেশি পরিমাণে ইউজ করতে হয় মাংসের মধ্যে। মাংসের দেখা গেছে 3 ভাগ যদি মাংস থাকে, তো 1 ভাগ পরিমাণ চর্বি ইউজ করতে হবে। তো চর্বিটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, আর এটা আমি লেয়ার আকারে দিচ্ছি। তো এখানে হাড্ডি, তারপরে হচ্ছে নেহারি মাংস, আর মাংসের টুকরাগুলো একটু বড় বড় সাইজ করে রাখা হয়। তো সবগুলো দিয়ে সব ধরনের মাংসই আসলে এখানে থাকে। তা এর জন্যই টেস্টটা আসলে খুব ভালো আসে। তো এইভাবে প্রথমে আমি এই তো নিচের দিকে আমি তেলের চর্বিগুলো দিয়ে দিয়েছি, তারপরে মাংসগুলো বিছিয়ে দিলাম, তারপরে কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে মাঝখানে কিছু কাঁচামরিচ ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। আর যেহেতু দমে রান্না হবে, তো যেহেতু ঝালের পরিমাণটা যাতে সব মাংসের সব জায়গায় পৌঁছায়, সেজন্য আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো এই তো তারপর বাকি মাংসগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এতে আমি আগে থেকে কিছু পরিমাণ আদা কুচি করে রেখেছিলাম, সেই কুচি আদাগুলো দিয়ে দিলাম। আর একটা বড় আদাকে এভাবে ছিলে তারপর এভাবে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। তো সেই আদার স্লাইসগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম লেবুর স্লাইস। এখানে 2টা লেবুকে আমি স্লাইস করে রেখে দিয়েছিলাম, তো সে লেবুর স্লাইসগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 5-6টা পরিমাণ আস্ত রসুন, আর হচ্ছে আলু দিয়ে দিলাম এখানে। আর পেশোয়ারি বিফে কিন্তু আলুটা খুবই ভালো লাগে, তা আমার ঘরে বাচ্চারা আলুটা খুব পছন্দ করে, তা আমি আলুটা দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আলুটা কিন্তু দেখা গেছে লাল আলুগুলো যেগুলো থাকে মাঝারি সাইজের, সেই আলুগুলো ইউজ করলে আরও বেটার হয়। তো আমার কাছে এই আলুগুলো ছিল, তো আমি এগুলো দিয়েছি। আর এখানে আস্ত পেঁয়াজ দিয়েছি প্রায় 8-10টা পরিমাণ। তারপরে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ আস্ত। তো এখানে গরম মশলার মধ্যে শুধু এই গোলমরিচটাই ব্যবহার করা হয়। আর দিয়ে দিলাম 2টা হচ্ছে নাগামরিচ। তো নাগামরিচ দিলে যে খুব বেশি ঝাল হবে এমন না, এখানে ফ্লেভারটা সুন্দর আসার জন্য নাগামরিচটা আমি ইউজ করছি। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম টমেটো। আর এখানে আমি আস্ত বড় টমেটো ছিল, সেগুলোকে আমি কেটে 4 ভাগ করে দিয়েছি। আর চাইলে আপনারা মাঝারি সাইজ হলে টমেটোগুলো আস্ত দিয়ে ইউজ করতে পারেন। তো এই তো আমি সব ধরনের আস্ত মশলা দিয়ে তারপরে আমি আধা কেজি পরিমাণ পানি কিছুটা চুলায় দিয়ে গরম করে নিয়েছি। তো সেই পানিটাই আমি দিয়ে দিলাম এখানে। যেহেতু ঢাকনাটা আর খোলা হবে না, একবারে দমে রান্না করা হবে, তো সেজন্য পানিটা আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এখন আমি ঢাকনাটা সিল করার পালা। তো আমি আগে থেকে কিছু পরিমাণ আটা এভাবে ময়ান করে রেখে দিয়েছিলাম। তো সেই আটাটাই এভাবে লম্বা করে তারপরে কড়াইয়ের চতুর্দিক দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি।
যেন ভিতরের বাষ্পটা বের না হয় এমনভাবে লাগাতে হবে। এই তো চতুর্দিকে আমি খুব সুন্দর করে আটার ময়ানটা লাগিয়ে নিয়েছি। আর এই তো আমি গ্লাসের ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে তারপরে আটা দিয়ে সাইডগুলো খুব ভালোভাবে সিল করে দিচ্ছি যেন ভিতর থেকে কোনো বাতাসই বের না হতে পারে। আর এভাবে দমে রান্না করলে দেখা গিয়েছে 1.5 থেকে 2 ঘন্টা লাগতে পারে। আবার প্রেশার কুকারে রান্না করলে সময়টা একটু কম লাগবে, তো এভাবে বুঝে শুনে রান্না করতে হবে। আর এটা কিন্তু মাটন দিয়েও রান্না করা যায়, আবার চিকেন ইউজ করা যায়, সেক্ষেত্রে সময় হেরফের হবে। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম, আর এখানে প্রথমে আমি চুলায় 10 মিনিট আমি হাই হিটে এটা রান্না করব। তারপরে চুলাটা কমিয়ে তারপরে 1 ঘন্টার মতো রেখে দিব চুলায়। তো এরপরে এই প্রেশারে বিফে দিয়ে খাওয়ার জন্য আমি বাসায় কিছু নান রুটি তৈরি করে নিচ্ছি। তো এই জন্য একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর আমি কুসুম গরম দুধে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ইস্টের দুধটাই আমি এখানে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আর টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, নাও করতে পারেন। আমি এখানে টেস্ট বৃদ্ধির জন্য এগুলো দিয়ে দিয়েছি। তো এই তো এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিব। তো কিছুটা দেখা গিয়েছে কিছুটা কম লাগতেছিল ময়দা, তারপরে আমি আরেকটু ময়দা দিয়ে তারপরে এটাকে ব্যালেন্স করে নিলাম। তো এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। তারপরে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল ইউজ করছি। তো দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে তারপরে এখন আমি রেস্টে রেখে দিব প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে জিনিসটা ভালোভাবে ফুলে। তো 1.5-2 ঘন্টা পরে যখন আটার ময়ানটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে, তখন আমি এরকম একটা বোর্ডের উপর রেখে তারপরে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর আটার ডোটাকে অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে, তাহলে রুটিগুলোও কিন্তু খুব সফট হবে। তো এরকম বারবার করে আমি খুব ভালোভাবে চপিং বোর্ডের উপর রেখে মথে নিয়েছি। তারপরে এখন হচ্ছে রুটি করার পালা। তো এটা খুব কঠিন কিছু না, এখানে শুধুমাত্র রুটির মতোই, নর্মাল রুটির মতোই কিছু আটার গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে ময়ানটা নিয়ে তারপরে গোল গোল করে বেলে নিব রুটির মতো করে, পাতলা করে। তো এই তো এখন আমি সেই রুটিগুলো বেলে নিচ্ছি। আর ওদিকে চুলায় আমি আর এই নান রুটিগুলো আমি চুলাই করেছি, আর এই চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। তারপরে এই রুটিগুলো বেলে তারপরে ওই ফ্রাই প্যানে আমি সেঁকে নিব হালকা করে। আর দেখুন রুটিগুলো আমি খুব বেশি মোটা করছি না, একটু পাতলা করেই বেলছি। এতে রুটি ভাজার পরে কিন্তু আর একটু ফুলে যায়, তো তখন কিন্তু ওই সফট ওই যে পাতলা যে ইয়াটা হয় সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এতে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। তো আমি সবগুলি রুটি বেলে সেঁকে নিয়েছি। তো এদিকে আমার পেশোয়ারি বিফও রান্না হয়ে গিয়েছে। তো যখন হয়ে গেছে আমি প্রায় 1.5 ঘন্টা পরে আমি চুলা থেকে নামিয়েছি। নামানোর পরে তারপরে টেস্ট করেছি। তো যদি লবণ কম হয়ে থাকে একটু লবণ দিতে পারেন। সব কিছু টেস্ট করে তারপরে নামিয়ে নেবেন। তো এভাবে নামিয়ে তারপরে আমি সিলটা খুলে তারপরে এই তো আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও যে সুস্বাদু হয়েছিল। আর এইভাবে দেখা গিয়েছে রান্না করলে এত টেস্ট হয়, মানে আপনারা রান্না না করলে সেটা বুঝবেন না। আর মাংসটা এত সফট হয়েছিল, মানে একেবারে হাতে মানে আঙ্গুল দিয়ে টিপ দেওয়ার সাথে সাথেই মানে ভেঙে যাচ্ছিল এরকম অবস্থা। আর এত সুঘ্রাণ বের হয়েছিল, যেহেতু লেবু ছিল এখানে, তারপরে কাঁচামরিচ, সবগুলো আস্ত জিনিস ছিল, তো সবগুলো মিক্স হয়ে এত একটা সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল, তো সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখুন ঝোলের পরিমাণটাও কি সুন্দর হয়েছে, আর দেখুন তেল ছাড়া যে এটা রান্না করেছি সেটা বোঝার কোনো উপায়ই নেই।
তো এই তো এখন হচ্ছে খাওয়ার পালা, আর সবাই দেখে তো মানে অবস্থা কারাকারি যে কার আগে কে খাবে। আর বাচ্চারাও অস্থির হয়ে গেছিলো যে আম্মু আমাকে আগে দাও, ও বলছিল আমাকে আগে দাও এভাবে। তো এই তো সবাইকে নিয়ে খেতে বসে পড়লাম। তো আমার হাজব্যান্ডও দেখে খুব খুশি হয়েছিল যে আনকমন একটা জিনিস আসলে সে খেতে পারতেছে তার ওয়াইফের হাতে। তো এই জন্য সে আমাকে ধন্যবাদও দিয়েছে। তারপরে এভাবে পরে সবাইকে এভাবে করে প্লেটে দিয়ে দিচ্ছিলাম। তো দিয়ে হাতে বানানো নাড়ুটি দিয়ে আমরা খাওয়াটা সেরে নিচ্ছি। তো এই তো ঘরে থাকা বিফ দিয়ে খুবই সাধারণ উপায়ে এবং খুবই সাধারণ মশলা দিয়ে একেবারে সুস্বাদু একটা আনকমন জিনিস ঘরে তৈরি করে ফেললাম। আর এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর সবার মন খুশি করে ফেলতে পারেন। বিশেষ করে হাজব্যান্ডরা কিন্তু ভীষণ খুশি হয় এই ধরনের আনকমন আইটেম রান্না খেলে। তো এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো এই তো, আর এটা রেস্টুরেন্টে কিন্তু খুব হাই প্রাইসে বিক্রি করা হয়। তো হাই প্রাইস দিয়ে না খেয়ে আপনারা ভয় না পেয়ে ঘরের ভিতরে এভাবে আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখেন, তারপরে আমাকে কমেন্ট করে জানান আসলে কেমন হয়। তো এই তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এত সুস্বাদু হয়েছিল তো যা বলার অপেক্ষা রাখে না। তো আসলেই খুব সুস্বাদু হয়েছিল। তো যারা নাকি এখনও ট্রাই করে দেখেননি, শুধু অনলাইনেই দেখতেছেন, তাদেরকে আবারও বলবো যে প্লিজ ট্রাই করে দেখেন। তা আমরা তো খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম যে আমার মেয়েরা আমাকে খুব ধন্যবাদ দিচ্ছিল যে এরকম একটা আনকমন জিনিস ওদেরকে রান্না করে খাইয়েছি। আর ওরা জীবনও ভাবেনি যে ঘরের মধ্যে এত সুস্বাদু করে পেশোয়ারি বিফ রান্না করা যায়। ওরা বুঝতেই পারেনি যে এভাবে আমি ঘরের মধ্যে এটা রান্না করেছি। মানে অবাক হয়ে গিয়েছে যে আসলে টেস্ট এত ভালো এসেছিল। আর সাথে আলু দেওয়াটার টেস্টটা আরও বেশি ভালো লাগতেছিল। একটু মাখো মাখো ভাব এসেছিলো যেহেতু রুটি দিয়ে আমরা খেয়েছি। আর পেশোয়ারি বিফ কিন্তু এভাবে রুটি কিংবা পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, পোলাও কিংবা ভাতের থেকে। আর এটা খুব দ্রুত খেতে হবে যেহেতু একটু চর্বি দিয়ে রান্না করা হয়। তো তাড়াতাড়ি না খেলে দেখা গেছে চর্বিটা জমে যায়। তো এই জন্য তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে হবে গরম গরম থাকা অবস্থায়। তো সবাই এত মজা পেয়েছে খেয়ে, তো প্লেট একদম খালি করে ফেলেছে, বাটিতে যা ছিল সবই একেবারে খালি করে ফেলেছে। তো এই তো সবাই খুবই মজা পেয়েছে খেয়ে, আমাকে খুবই ধন্যবাদ দিয়েছে। তো আপনারাও যদি এই ধরনের আনকমন রেসিপি পেতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।